Hi Bumbada. Hello Ritudi. Welcome to Film Companion Logan. Thank you. আচ্ছা, সৃজিত দা বলেছিল যে 50th ফিল্মটা আমি ডিরেক্ট করবো, এই জুটির 50th ফিল্মটা। তো যখন এই ফিল্মটা অ্যানাউন্স হলো যে কৌশিক দা করছেন, তো সৃজিত দার মানে ফোন করে অভিমান করেনি যে 50th ফিল্মটা আমার সাথে হলো না? না, সেরকম ভাবে কিছু বলেনি। সৃজিত অলওয়েজ চেয়েছে, সবাই মানে আমরাও চেয়েছিলাম যে শিবু, নন্দিতাদি, কৌশিক, সৃজিত। বাট সৃজিত কি বলবো, মানে হয়তো কাজের ব্যস্ততাতেও সামথিং কুডল, মানে হয় না, একটা স্ক্রিপ্ট তো দরকার, ছবি করা মানে স্ক্রিপ্ট, নাথিং কেম ইন দ্যাট ওয়ে দ্যাট যেটা খুব এক্সাইটিং বা। কিন্তু কৌশিকের একটা ব্যাপার ছিল, কৌশিক শুধু 50th ফিল্ম বা এটার জন্য নয়, দৃষ্টিকোণের পর থেকে ও 2-2.5-3 বছর ধরে, তার মধ্যে প্যান্ডেমিক গেছে, হি ওয়াজ রেডি উইথ আ স্ক্রিপ্ট। কিন্তু ইন্টারেস্টিংলি হচ্ছে যে এই পার্টিকুলার অযোগ্য আমাদের ছবিটার সময়, এটা অনেকটা প্রাক্তনের সময় তাই হয়েছিল, মানে ইট টুক অ্যারাউন্ড, মানে কৌশিক এরকম হয়েছে যে এসে একটা ব্রড স্টোরি বলেছে, দেওয়ার পরে বলেছে কিরম লাগছে ব্যাপারটা, তারপরে আবার নিজেই ফিরে গিয়ে আবার 7 দিন পরে বলেছে দাঁড়া গিভ মি 3 months টাইম, আমি একটা কিছু নিয়ে আসছি। মানে এটা 1.5 বছর ধরে চলার পরে উই ওয়েন্ট ফর ফাইনালাইজেশন অফ অযোগ্য, যেটা কিন্তু আমাদের দিক থেকে হয়তো ইট ইজ লাইক 30-40%, কৌশিকের দিক থেকে কিন্তু এটা 70%, কারণ হি ওয়াজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস এন্টায়ার প্রজেক্ট। এবং ওর যেটা বারবার মনে হয়, কৌশিক বলে যে তোমাদের নিয়ে সিনেমা করাটা জাস্ট নট এ সিনেমা, কারণ তোমাদের থেকে মানুষের কিছু কিছু এক্সপেকটেশন আছে অলরেডি, ইটস ক্রিয়েটেড, তার মধ্যে তার মধ্যে থেকে একটা সিনেমা আমায় করতে হবে। সো এইটার জন্য অযোগ্যর জন্য কিন্তু অনেকটা সময় নিয়েছে, মানে সেটা, এবং এইটা সময় নেওয়াটাতে না আমাদের কোনো তাড়া ছিল না, প্রযোজক সংস্থার কোনো তাড়া ছিল না। সো ওয়েন ফাইনালি কৌশিক স্ক্রিপ্টটা পুরো লিখে আমাদেরকে শোনায়, আমাদের মনে হয়েছিল ইটস অ্যান ইউনিক স্ক্রিপ্ট। আর ছবি, হ্যাঁ, ইট ইজ ইভেনচুয়ালি 50তম ছবি, বাট এন্ড অফ দ্য ডে আমি বিলিভ করি ইট ইজ এ সিনেমা। অ্যান্ড একটা সিনেমাতে একটা ম্যাচিওর মানে পেয়ার দরকার, সেখানেই কৌশিক গাঙ্গুলির ছবিতে একটা ম্যাচিওর পেয়ার প্রসেনজিৎ ঋতুপর্ণাকে বলেছে আমরা কাজ করছি। এটা যদি আমাদের 48তম ছবি হতো আমরা তা করতাম, এটা যদি আমাদের 52তম ছবি হতো তাহলেও আমরা করতাম। এক্স্যাক্টলি সেম। আমার কাছে কৌশিকদার সাথে কাজ করাটাই একটা খুব অসম্ভব দারুণ একটা প্রাপ্তি, কারণ ওনার সাথে আমি এর আগে দৃষ্টিকোণ করেছিলাম, এবং কৌশিকদা যেভাবে সম্পর্ককে মানে বিশ্লেষণ করতে পারেন এবং যেই ম্যাচিওর সম্পর্কর গল্প বলতে পারেন, আজকালকার দর্শক অনেকটাই মানে ভেরি ক্লোজ টু রিয়েলিটি ছবি চান, উইথ এন্টারটেনমেন্ট, উইথ কমার্শিয়াল অ্যাসপেক্টস, সেই সবগুলো দিক কৌশিকদা এত সুন্দর করে মিট আপ করতে পারে। তো আই থিঙ্ক হি ডিজাইনস দ্য ফিল্ম ইন সাচ আ ওয়ে দ্যাট মানে লাস্ট অবধি দর্শককে একটা নতুন চমকের মধ্যে দিয়ে নিয়ে যায়, কিন্তু আবার তার সাথে সাথে খুব ছাপোষা বাঙালি মানে মধ্যবিত্ত ফ্যামিলির গল্প কৌশিকদার সম্পর্কগুলোকে বোঝে। তো সেই জিনিসগুলো খুব ভালো করে বেরিয়ে আসে। অযোগ্য আমাদের কাছে একটা মানে বিরাট একটা পাওয়ার ছবি আর কি, মানে আমাদেরও পাওয়ার ছবি, 50তম ছবি, এবং মানে কোন পরিচালক করবে এটাও কিন্তু একটা বিশাল টেনশনের ব্যাপার ছিল। কিন্তু কৌশিকদা ওয়াজ ভেরি কনসিস্টেন্ট যে না, আমি সত্যি অনেক দিন সময় নিয়ে মানে আমি করব, এবং সুরিন্দর ফিল্মস করবে, ওরা অনেক করে, কোনো তাড়া ছিল না, মানে বলেই ছিল যে আমরাই করব ছবিটা। কিন্তু শিবু, নন্দিতা দিও মানে বলেছিল কথা একবার যে ওরাও করতে চায় প্রাক্তন 2 বা সামথিং আফটার প্রাক্তন আমাদের নিয়ে। তো সেই জায়গাটাও ওরা তৈরি করছিল, তো সামহাও কোথাও না কোথাও গিয়ে হয়তো কিছু ল্যাগ হচ্ছিল। আর সৃজিতের ব্যাপারটা আমি জানি না, সৃজিত একবার কথা বলেছিল, কিন্তু হয়তো সৃজিতের এখনও সৃজিত হয়তো রেডি না আমাদের জন্য কোনো সাবজেক্ট রেডি করতে। তো আই থিঙ্ক কোনো একটা সময় নিশ্চয়ই হবে। তবে এখন আমাদের দুজনকে নিয়ে কাজ করার জন্য না, ইউ হ্যাভ টু গিভ লট অফ টাইম অ্যান্ড থটস। সেটা কিন্তু ওদের জন্য, মানে ডিরেক্টররাও আমায় নিয়ে একটা ছবি করলে একটা দারুণ সাবজেক্ট হচ্ছে বুম্বাদের কাছে যাই, ঋতুকে নিয়ে আলাদা হতে পারে। ওয়েন দুজনের মিলে জায়গাটা ভীষণভাবে বেড়ে যায়, তো সেখানে আই থিঙ্ক এই কৌশিকদার এই অযোগ্য ছবিটা আমার মনে হয় সেই রেসপন্সিবিলিটিটাকে কেটার করেছে, এবং সেই রেসপন্সিবিলিটির সেই ভারটা এই পেয়ারের যে একটা ভার আছে সেইটাকে
ডেফিনেটলি একটা জাস্টিস করার চেষ্টা করে। তারপর না, তো কৌশিক প্রতিটা জিনিস নিজে করছে এই ছবিটায়, মানে হি ইজ নট গিভিং ইট মানে এনিবডি। এক্স্যাক্টলি খুব মানে খুঁত করে, মানে 1 বছর ধরে কৌশিকদা টাইম নিয়েছে স্ক্রিপ্টটা করার, এবং আমাদের এক সময় কথা হলো একটা সময় আমরা করব, কৌশিকদা বললো না এখনো আমি তৈরি নেই। পুরোপুরি রেডি হয়নি, এটা আরেকবার আমি ইয়ে করে আবার আমি চাইবো করতে। তো বারবার যে ডিরেক্টরদের নাম উঠে এলো, আচ্ছা এই জুটিটা কি এমন একটা লেভেলে পৌঁছে গেছে কি স্টার ডিরেক্টরসদের সাথেই কাজ করবে, মানে শিবুদা, নন্দিতা দি, কৌশিক দা, সৃজিত দা, মানে নর্মাল ডিরেক্টর যারা নিউ কামার্স তাদের সাথে করবে না, মানে এক্সপেকটেশনটা ম্যাচ করতে পারবে না, এরকম কি কোনো ব্যাপার আছে? দেখো এইগুলো না, মানে এইগুলো ভাবার বাইরে। একটা জিনিস ঠিক যে ধরো আমরা দুজনে, আমি আর ঋতু বোধহয় সব থেকে বেশি মানে যখন কমার্শিয়াল ছবিও করেছি, সব থেকে বেশি আমাদের যারা সেলিব্রিটি ডিরেক্টরস ছিলেন তখনকার সময়, যাদের এডি, তাদের সব থেকে বেশি কাজ আমি করেছি, তারপর ঋতু করেছি। মানে তারা প্রত্যেকেই ডিরেক্টর হয়ে গেছে, কিন্তু তাদের প্রত্যেকটা ছবিতে 80% ছবির হিরো, প্রথম হিরোটা আমি। সো ওটা একটা ফেজ গেছে যেখানে আমি বলতাম আচ্ছা এত বছর তুই কাজ করি, হরো সব তো অঞ্জনদের অ্যাসিস্ট্যান্ট, তো আচ্ছা তুই কর, স্ক্রিপ্টটা লেখ, শুনছি আমি, করবো। দাদাও করতেন এরকম, মিঠুনদা। কিন্তু তোমায় বুঝতে হবে যে এদের দুজনের এখন এইভাবে এই 14-15 বছর পর যখন আমরা কাজ করা শুরু করলাম, দুটোর পার্সোনালিটি আলাদা হয়ে গেছে, দুটোর পার্সোনালিটি আলাদা হয়ে গেছে, দুটোর ইমেজ আলাদা হয়ে গেছে। কারণ আমরা তো আর ওইটা নই, দুটো আলাদা মানুষ, আলাদা বয়স, আলাদা ইমেজ। এই দুটো ইমেজকে নিয়ে আবার একটা জায়গায় এনে একটা ভালো ছবি করার জন্যে একটা ম্যাচিওর ডিরেক্টর দরকার। সেলিব্রিটি ডিরেক্টর বলবো না, ম্যাচিওর ডিরেক্টর দরকার। সেটা যে কোনো নতুন পরিচালক হতে পারেন না তা নয়, কিন্তু সেই নতুন পরিচালককে আমাদের টেবিলে এমন কিছু আনতে হবে যেটা আমাদেরকে 7-10 দিন ভাবাবে টু সে ইয়েস। অ্যাবসলিউটলি। মানে যখন সৃজিত মুখার্জি অটোগ্রাফ করেছিলেন তখন হি ওয়াজ এ নিউ কামার, কিন্তু আমার মনে হয়েছিল অটোগ্রাফটা শুনে যে এরকম ছবিটা বোধহয় এই সময় এখন হওয়া দরকার, আমরা পাচ্ছি একটা নিউ জিনিস। সো আই টুক দ্যাট রিস্ক নিউ ফ্লেভার। অ্যান্ড ইট ওয়ার্ক। সো আই থিঙ্ক ওরকম একটা যদি কেউ ফ্লেয়ার আপ সৃজিতের মতন স্ক্রিপ্ট আনে যেটা আমাদের ভাবিয়ে বলবে যে হ্যাঁ চলো, মানে ইউসি সিনেমাটা তো আমাকে একটা মানে ইটস নট এ স্ক্রিপ্ট, সেই ডিরেক্টরের সেই ভিজুয়াল ইয়েটা আছে কিনা, সেটা হলে কেন করবো না, ওয়াই নট। আচ্ছা ঋতুদি, বোম্বাদের দুজনকেই কোয়েশ্চেন, যে এই যে মানে একসাথে বেশি ছবি করলেই তো জুটি হওয়া যায় না, মানে জুটিতে একটা যে কেমিস্ট্রি থাকে, এই যে অযোগ্যর সবচেয়ে প্রথম যে পোস্টারটা এসে সেখানে তোমাদের ফেস রিভিল হচ্ছে না, ব্যাক শট থেকে আছে দুজনে দাঁড়িয়ে আছে, বাট সেই পোস্টারটা যেন কথা বলছে আমাদের সাথে, আমরা ওখান থেকেই যেন একটা কেমিস্ট্রি পাচ্ছি। এইটা কিভাবে অ্যাচিভ করা, মানে এটা কিভাবে, মানে কাজ করতে করতে হয়েছে নাকি, মানে হোয়াট ইজ দ্যাট এক্স ফ্যাক্টর যে একটা পোস্টার দেখেই মনে হচ্ছে যে না এটা একটা দেখো এই ব্যাপারে আমি বলবো যে উই আর ভেরি গিফটেড, যে আমরা খুব খুব মানে খুবই এফিশিয়েন্ট এবং খুব সেন্সিবল এবং খুব ইন্টেলিজেন্ট পরিচালকদের সাথে কাজ করেছি। আজকে ওই যে পোস্টারটা ডিজাইনিং যেটা করা হয়েছে, তো ওই পোস্টারটা মানে একজন ডিরেক্টরের ভিজুয়াল সেন্সেসগুলো থেকেই তো আসে, ডিরেক্টরের ভিজুয়াল মানে প্রেফারেন্স থেকেই তো ওই পোস্টারটা এসছে। তো ভিজুয়াল প্রেফারেন্সে এটাই বোঝাচ্ছে যে ওই দুজনের পিছনে ফিরে যে দাঁড়িয়ে আছে তার মধ্যে একটা গল্প বুনেছেন উনি, এবং একটা সমুদ্র, দুজন দাঁড়িয়ে আছে, তো অবভিয়াসলি সেখানে একটা কৌতূহলের জায়গা তৈরি করে দিয়েছেন অডিয়েন্সকে। তো আমি মনে করি যে আমরা যেই পরিচালকদের সাথে কাজ করেছি তারা ডেফিনেটলি খুবই মানে উর্বর মস্তিষ্কের পরিচালক, যারা কিনা এই পেয়ারকে দিয়ে তাদের বেস্ট জিনিসটা বের করে আনার চেষ্টা করেছে প্রত্যেক মুহূর্তে। এবং মানে অযোগ্য ইজ আ ভেরি ইউনিক এক্সাম্পল অফ দ্যাট কাইন্ড। মানে যদি তুমি ফিরে যাও 30 বছর আগে, আমাদের যেভাবে পোস্টারে ইউজ করেছে পরিচালকরা বা যেভাবে আমাদের মানে ছবিতে ইউজ করেছে, তার সাথে অযোগ্যকে যদি মেলাও, কোথাও না কোথাও গিয়ে দেখবে যে কোথাও না কোথাও দ্যাট থ্রেডের মিল আছে, যেখানে হচ্ছে যে পরিচালকরা কিন্তু মানে এই দুটো ফেসকে বা এই দুটো পার্সোনালিটিকে খুব ইন্টারেস্টিংলি বারবার প্রেজেন্ট করার চেষ্টা করেছে।
সেইটা কিন্তু একটা ব্যাপার ছিল যখন আমাদের সঙ্গে আমি যখন আমরা ওই সময় মানে হ্যান্ডেল উইথ কেয়ার যেটাকে বলে। হ্যাঁ একদমই তাই না, আমরা তুমি বলো না আমরা শ্বশুরবাড়ি জিন্দাবাদ করেছি, ওরা প্রথম হরদার, তার সাথে সাথে দায়িত্বও করেছি কয়েকদিন আগে, তার সাথে সাথে ওই সিনেমাটাও করেছি আশ্রয়। আশ্রয়। সেখানে একদম আশ্রয়তে 3টে হিজড়ের গল্প ছিল এবং সেখানে মানে ভেরি ডিফারেন্ট কাইন্ড, মানে দায়িত্ব যেরকম সেই তখন প্রফুল্লদার গল্প দাঁড়িয়ে মানে- থেকে প্রফুল্ল রায়ের গল্প একটা একদম অন্য আর প্রভাতদার স্টাইলের খেলা গল্প। আমরা সেটাও খুব ইন্টারেস্টিং। প্রভাতদার খেলাঘর, তারপরে তুমি এলে তাই, লাঠি। তো আমি মনে করি যে প্রত্যেক পরিচালকই না কোনো এক্স ফ্যাক্টর বোধহয় এই পেয়ারটার বুঝতে পেরেছে বলে আমার মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। বিকজ আমরা নিজেরা তো বলতে পারবো না আমাদের এক্স ফ্যাক্টরটা কি, ওরা পরিচালকরা কোথাও না কোথাও গিয়ে ধরতে পেরেছে বা প্রযোজকরা চেয়েছে যে এই পেয়ারকে দিয়ে এই এক্স ফ্যাক্টর। মানে দেখো তখনকার সময় হতো, বাট তখন তো শুটিং এর প্যাটার্নটা আলাদা হতো। বাট ধরো তুমি যদি শিবুকেও জিজ্ঞেস করো, শিবু বা দিদিকে, তুমি যদি কৌশিকদাকে জিজ্ঞেস করো, এরা তো আজকে এদের সঙ্গে কাজও আমরা করছি, ঋতু প্রচুর শিবুর সঙ্গে কাজ করেছে, আমি কৌশিকের সঙ্গে অনেক। কিন্তু এরা না আমাদের দিয়ে অদ্ভুত জিনিস, মানে প্রথম দিন থেকে মানে সেটে আসলে একটা মার্শালিং হলো, একটা রিহার্সাল হলো, টেকনিক্যাল রিহার্সাল, তারপর বলে শর্টটা নিয়ে নি, হ্যাঁ মানে ওটা ওরাই বলে একটা শর্টটা নিই না, দেখো দেখা যাবে। কেন ওরা না ওরা একটা বিশ্বাস করে ওরা যে এরা জীবনে ফার্স্ট শটেই যেটা দেবে ওই কেমিস্ট্রিটা না আমি সেকেন্ড শটে পাবো না। সেটাই আমার ইন্টারেস্টিং আন্ডারস্ট্যান্ডিং, ওটা আমরা ঠিক বলতে পারবো না, কি বলবো, আন্ডারস্ট্যান্ডিং ওটার ফ্লোতে হয়। সেটা কিন্তু যখন আমি তোমার ইন্টারভিউ দিচ্ছিল ফ্লোটা হবেই না, ক্যামেরাটা ঢুকে গেলে সিনটা পেয়ে গেলে ফ্লোটা তৈরি ওই ক্যারেক্টারটাই যখন আমরা চলে যাই, যে পোশাকগুলো পরে ফেলি বা ওই 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 সিচুয়েশনে আমরা যখন চলে যাই, ওটা শিবুর তখন ইট জাস্ট হ্যাপেন্স। ওই যে আমাদের উপর থেকে ওইগুলো পড়ছে, শিবুর মনিটরই করেনি, ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইম্প্রোভাইজ করে পড়া। যেটা আমাদের গানের ভিতরে আছে। এখন তো অনেক সময় নিয়ে শুট করা হয়, সেই সময় তো 3টে শিফটে কাজ হতো, 3-4টে। ঋতুদিতে একবার বলছিল যে আমরা একদম বাড়ি ফিরতাম না, একভাবে হয়ে আছে। আমাদের ধরো রাতে 3টে প্যাকআপ হয়েছে, আবার 7টার সময় কল টাইম, আমরা ওই শুটিং এর ওই যে মানে রুম মেকআপ রুমে ঘুমিয়ে পড়তাম, ওখানে একটা বাথরুম ছিল, ওখানে একবার আমরা মুখ হাত পা ধুয়ে সকালে আবার শটে চলে গেছি। আমার তো কলকাতা থেকে 19 দিন বাড়ি ফিরি, শুটিং করে গেছি রাউন্ড দ্য ক্লক। আচ্ছা, এবার আমি এই ট্রেলারটা দেখে বুম্বাদার যে পারফরমেন্সটা এখানে, সেটা খুব স্টাইলাইজড লাগছে, রিস্কি ওই যে ডায়লগটা খুব পপুলার হয়েছে। আর ঋতুদি সেখানে খুব সাটেল একটা অ্যাক্টিং করছে, যেন চরিত্রের মধ্যে ঢুকে গেছে, খুব একটা হয় না যে একটা টোন ডাউন একটা পারফরমেন্স। এটা কি ইচ্ছে করে এই কন্ট্রাস্টটা ক্রিয়েট করা যে আমরা পুরো চরিত্র তাই ডিমান্ড করে? ওর চরিত্রটা অনেক বেশি ফ্ল্যামবয়েন্ট এখানে, আর আমার চরিত্রটা খুব মানে জীবনটা জাস্ট চলছে, ঘষে চলছে সেরকম আর কি। তো সেই জায়গাটা তৈরি করার তাহলে ওই মজাটা তাই জন্য পাওয়া যাচ্ছে। 3টে চরিত্রই দেখা খুব রিয়েল, কিন্তু এক একজনের এক্সপ্রেশনটা আলাদা, এক একজনের এক্সপ্রেশনটা আলাদা। তো ওই জন্য আমার তো মানে এটা না করলেও এটা হোল্ডই করবে না। হ্যাঁ, আর তুমি জানো তো যে দেখো সংলাপ যে কোনো ধরনের সংলাপই হোক, সংলাপগুলো তো ভালো লেখাই হয়। কৌশিকের সংলাপ কি বলবো, তার মধ্যে একটা ওজন থাকে, প্রত্যেকটা সংলাপের কিন্তু ডেপথ আছে। মানে ইভেন লিলিয়ান্টির ডায়লগটাও মানে এর থেকে আবার সত্য তো কিছু হয় না, কিন্তু তুমি যদি সংলাপগুলোকে ওই কি বলবো খুব প্রপারলি না বলতে পারো, তাহলে কিন্তু ওটা ওই তোমার কিকটা আসবে না। মানে এবং ওই চরিত্রটা ডিমান্ড করে, এটা প্রথম থেকেই খুব এজি, মানে খুব চরিত্রটা মানে হ্যাঁ শার্প। আর ওর মধ্যে যদি ওই সোয়াগটা না, আমি বলছি তোমার ট্রেলারে যে সোয়াগটা যদি না থাকে তাহলে ওই কন্ট্রাস্টটা আসবে না। ইভেন শিলাজিতেরটা বলো, শিলাজিৎ যখন ওই বললো কথাটা যে আমি হাউস হাজবেন্ড হয়ে থাকতে চাই না, ভেরি ইন্টারেস্টিং ওই ক্যাপচারটা। মানুষের রাগ, খ্যাপামি যে চালাই মিডল ক্লাস ফ্যামিলি গুলো শেষ হয়ে যাচ্ছে, মানে এই যে একটা খ্যাপা, এগুলো তো সত্যি। আর কৌশিক ইজ মাস্টার ইন ইট। আসলে জীবন বোধটা এত স্ট্রং না কৌশিকদার, মানে ইন্টারেস্টিংলি পোর্ট্রে করতে পারে সবকিছু। আচ্ছা, কৌশিকদা নিজে লিখেছিলেন যে দৃষ্টিকোণ, অর্ধাঙ্গিনী আর অযোগ্য, এই 3টা একটা ট্রিলজি কাইন্ড অফ, যেরকম সত্যজিৎ রায় ক্যালকাটা ট্রিলজি। তো কমন থিমটা কি এক্স্যাক্টলি এই 3টে ছবির মধ্যে? এটা তোমরা বার করো, আমরা সবকিছু বলে দেবো কি না তাও কি যা বলার কৌশিক বিলি বলে, আমি না বলবো না। হ্যাঁ সেটাও বলেছে, কিন্তু কমনটা তোমরা বার করো, আছে তো। আচ্ছা, এই যে জিনিসটা যেটা দেখাচ্ছে যে দুটো লোক তাদের প্রেম ভেঙে গেছে, কিন্তু এখনো সেটাই আঁকড়ে ধরে রয়েছে কোথাও মনের মধ্যে। এবং একটা জিনিস আমরা বুম্বাদার ক্যারেক্টারটাই দেখতে পাচ্ছি যে
সে হয়তো মানে এই প্রেমটার জন্য অনেক কিছু করছে, স্যাক্রিফাইস করে যাচ্ছে, মানে পিছন থেকে একটা যেন করে যাচ্ছে অজানা ভাবে, মানে এটা ট্রেলার থেকে এইটা তো আমি একদম একটা কথা আমি বলতে পারবো না যে না, আমি বলছি যে এই- প্রেম ভেঙে গেছে কি ভাঙেনি, না, না, আমি- জুড়েছে কি জোড়েনি, আমি বলতে পারবো না, অসম্ভব। একটা থ্রিলার এলিমেন্ট আছে आदमी thriller এর। सोचेंगे कुछ और देखेंगे कुछ কুছ और আর। একদমই তাই। না দেখো এতটা তো রিভিল করা যায় না, তবে ট্রেলার থেকে যা দেখেছো তার নিশ্চয়ই মানে বিচ্ছুরণ আসবে ছবিতে, কিন্তু আমরা এখন এর থেকে বেশি কিছু বলতে পারছি না, কারণ ট্রেলারটা খুব ইলাবোরেট ট্রেলার দেওয়া হয়েছে দর্শকের কাছে, কারণ দর্শককে এটা সাসপেন্স অনেকটা থ্রিলার কিছু হ্যাঁ আর দর্শককে অনেকটা এঙ্গেজ করে রাখা হয়েছে ইমোশনাল already। থ্রিলার বাট মানে ইমোশনাল থ্রিলার আর এঙ্গেজ করে রাখা হয়েছে অলরেডি, তো এর বেশি যদি আমরা এঙ্গেজ This has করতে not- চাই তাহলে মানে সিনেমাটা কি এইটাতে দেখবে? কোনো রকম ভাবে থ্রিলার মার্ডার মিস্ট্রি এটা ইম্পর্টেন্ট নয়, একদম সম্পর্ক বাট থ্রিলার। ইটস অ্যাবসলিউটলি একটা মানে সম্পর্কের মানে একদম গভীর গল্প। না কৌশিকের এই দান থেকে আমি এমনিতেও দেখছি, শুধু আমাদের অযোগ্য বলে না, ও এখন সম্পর্কের ছবি বানালেও ওর একটা ওটা একটা নতুন জিনিস অ্যাড হয়েছে ওর স্ক্রিপ্টে। সম্পর্কের ছবি হলেও মনে হয় আচ্ছা এরপরটা এরপরে কি কি হবে, হচ্ছে, এরপরে এরপরটা কি কি, হবে, হ্যাঁ এটা যেটা একটা কাবেরীতেও নতুন- ছিল। হ্যাঁ এটা নতুন একটা ও একটা লেখার ধরন শুরু তৈরি করেছে, করেছে। উইচ ইজ গুড। একটা যদি তোমাদের পারমিশন থাকে একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন করতে পারি? শুনি না। না এই একটা কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়াতে কথা উঠেছিল যে তোমাদের পেয়ারটা মিলে নাকি একসাথে কিছু লোকের আর কি কাজ করতে দেওয়া হয়নি এরকম। 40 বছর ধরে শুনে এসেছি। এই লোকগুলোকে কি করে হাউসে ঢুকিয়েছি বলো তো? ধরো আমরা 14 বছর পর প্রাক্তন করেছি, সকাল 10টার শো হাউসফুল, ওটা কি আমরা করেছি? আর যদি কোনো পেয়ার বা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক করে পৃথিবীর কোনো মানে আমি আমার কথা বলছি না, ভুলে যাও। কদিন আগে তুমি যেহেতু ন্যাশনাল লেভেলেও কাজ করো, তুমি শুনেছো নিশ্চয়ই যে আমাদের ইয়াশজির ছেলে একটা কথা বলেছেন যে আদিত্য একটা কথা বলেছেন যে আমার যদি পাওয়ারই থাকতো তাহলে আমার ভাইটার সবচেয়ে বড় স্টার হতো। এটা না কাজের জায়গা থেকে, মানে দেখো এন্ড অফ দ্য ডে ইট ইজ অডিয়েন্স, এন্ড অফ দ্য ডে দি পিপল হু আর পুটিং মানি। ব্রেক দিতে পারো, আমরা যদি কিন্তু কোনো তুমি ক্ষমতাও রাখি, হয়তো 2টো ছবিতে ক্ষমতাটা রাখবো, 3টেতে রাখবো, তার বেশি আমাদের পৃথিবীর মানে না তখন ছিল না আজ আছে। এইসব অবান্তর কথা, এই অবান্তর কথায় কান দেবার মানে দরকার নেই। আর আমি মনে করি যে প্রত্যেকে আমি তার এটা নিজের জানিও না, but- প্রত্যেকের নিজেদের জীবনে তাদের ডেস্টিনি থাকে এবং হার্ডওয়ার্ক কমিটমেন্ট তাদের ট্যালেন্ট নিয়ে আসে, এবং প্রত্যেকেরই ডেস্টিনেশন কিছু না কিছু থাকে। তো সেই ডেস্টিনেশনের দিকে আমরা এমনি এগিয়ে যাব উইদিন মানে অর্গ্যানিক্যালি। এখানে কেউ কাউকে কিছু করে কোনো কিছু করতে পারে না, বিকজ it's a matter of pure talent and acceptance. থ্যাংক ইউ সো মাচ মমতা দিদি। নমস্কার, অযোগ্য আসছে 7ই জুন। আপনাদের আমাদের সব থেকে প্রিয় পরিচালকের ছবি, কৌশিক গাঙ্গুলির ছবি অযোগ্য। প্লিজ দেখবেন, সম্পর্কের, বন্ধুত্বের, ভালোবাসার গল্প। প্লিজ মিস করবেন না। সুরিন্দর ফিল্মস প্রযোজিত এবং কৌশিক গাঙ্গুলি প্রযোজিত, ঋতুপর্ণা প্রসেনজিতের 50তম ছবি, মিস করবেন না। দেখবেন আপনারা সবাই। আমি দায়িত্ব নিয়ে এইটুকু বলতে পারি, কৌশিক গাঙ্গুলি আপনাদের সবাই খুব প্রিয় একজন পরিচালক। উনি আমাদের বাংলার দর্শকের পালসটা খুব ভালো বোঝেন, তাদের ইমোশনসটা খুব ভালো বোঝেন। এটা একটা ঘরোয়া অদ্ভুত ম্যাচিওর প্রেমের গল্প। এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি ছবিটা দেখতে দেখতে আপনাদের ভালো লাগবে। এর গানও অপূর্ব হয়েছে। ছবিটি আমরা চেষ্টা করেছি ভালো করে করার, এবং প্রাক্তনের পর থেকে প্রসেনজিৎ ঋতুপর্ণার মধ্যে সবসময় একটা তৃতীয় জন আছেন। সেটা প্রাক্তনে ছিল অপরাজিতা মানে অপা, দৃষ্টিকোণে ছিল চূর্ণী, এখানে আছে শিলাজিৎ। অসাধারণ অভিনয় করেছেন। ভালো থাকবেন সবাই, ছবিটা দেখবেন। 7ই জুন আমাদের ছবি অযোগ্য।